নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়, আমাদের ষষ্ঠ অধ্যায় শেষ হয়ে গেছে, আমরা সপ্তম অধ্যায় আজকে শুরু করব। ক্লাস 8 এর 7 চ্যাপ্টার স্টার্ট করব। এই অষ্টম অধ্যায়, এই সপ্তম অধ্যায় আর কি অষ্টম শ্রেণীর এর প্রথম বিষয়বস্তু। আসলে সপ্তম অধ্যায়ে প্রথমের দিকে অধ্যায়ে যে যে বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে প্রথমের দিকটা আলোচনা হয়েছে মহাত্মা গান্ধী সম্পর্কে। মহাত্মা গান্ধীর পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। সেই মহাত্মা গান্ধীর নানা আন্দোলন, মহাত্মা গান্ধীর নেতৃত্বে নানা রকম আন্দোলন, সেই বিষয়ে কিন্তু সপ্তম অধ্যায়ে আলোকপাত করা হয়েছে বা আলোচনা করা হয়েছে। মহাত্মা গান্ধীর যে লিডারশিপে যে সমস্ত মুভমেন্ট হয়েছিল, সেই সমস্ত মুভমেন্ট, এবং সেগুলো কিন্তু অহিংস আন্দোলন ছিল, নন ভায়োলেন্ট মুভমেন্ট ছিল। আসলে তোমাদের আমি ষষ্ঠ অধ্যায় অবধি বলেছিলাম যে কিভাবে চরমপন্থী নেতারা বিপ্লববাদী আন্দোলন বলে আমি ষষ্ঠ অধ্যায় শেষ করেছিলাম, যেখানে হিংসাত্মক কার্যকলাপের মাধ্যমে বিপ্লবীরা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। কিন্তু একটা সময়ের পর 20 শতকে গোড়ার দিকেই বলা যায়, এটা 1917-18 এরকম সময়ে মহাত্মা গান্ধীর উদ্ভব হয়। মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেসের দ্বারাই কিন্তু আন্দোলন করেছিলেন, কিন্তু সেগুলি কিন্তু অহিংস পথে করেছিলেন, হিংসার তিনি কিন্তু আশ্রয় নিয়েছিলেন না। তিনি কিন্তু কোনো ভায়োলেন্ট ভাবে কোনো কিন্তু মুভমেন্ট করেননি, নন ভায়োলেন্ট প্রসেসে তিনি কিন্তু বিভিন্ন আন্দোলন করেছিলেন। এবং প্রথমের দিকে তিনি কিছু আঞ্চলিক আন্দোলন করেছিলেন, রিজিওনাল মুভমেন্ট করেছিলেন, কিন্তু পরবর্তীকালে কিন্তু তার আন্দোলনগুলো, ব্রিটিশ বিরোধী যে আন্দোলনগুলো করেন সেগুলো কিন্তু গণ আন্দোলনের রূপ নেয়। ব্রিটিশদের বিরুদ্ধে এগেইনস্টে যে মুভমেন্ট গুলো করেন সেগুলো ম্যাস মুভমেন্ট হয়, বিশাল বড় একটা গণ আন্দোলনের রূপ নেয়। আজকে আমি তোমাদের কিন্তু ওই গান্ধীজির দ্বারা পরিচালিত 3টি আঞ্চলিক আন্দোলনের বিষয়ে আলোচনা করব, যেটা তিনি প্রথমের দিকে একদম করেছিলেন। 3 রিজিওনাল মুভমেন্ট যা গান্ধীজির লিডারশিপে হয়েছিল। সেই 3টি আঞ্চলিক আন্দোলন কি কি? প্রথমটি হলো চম্পারণ সত্যাগ্রহ। চম্পারণ সত্যাগ্রহ, সত্যাগ্রহ গান্ধীজির এটা একটা, এই সত্যাগ্রহ মানে কি? সত্যের প্রতি আগ্রহ। গান্ধীজির যে কোনো আন্দোলনের একটা আদর্শ ছিল, এক তো তিনি অহিংস পথে আন্দোলন করতেন, 2 হচ্ছে তিনি সবকিছু সত্যের দ্বারা করতেন, সত্যের প্রতি যারা সত্যের প্রতি নিষ্ঠা রাখতো, ট্রুথফুলনেস, সত্যের প্রতি আগ্রহ, এই সত্যকে কেন্দ্র করে কিন্তু তার সমস্ত আন্দোলন গড়ে উঠেছিল। তাই গান্ধীজির এই আন্দোলনটি, চম্পারণের যে আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন, সেটাকে বলা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। বোঝাতে পারলাম? তো এই আন্দোলনটা কি এবং কি গান্ধীজির সেখানে কি কার্যকলাপ ছিল সেটা এবার আলোচনা করব। এই চম্পারণ সত্যাগ্রহ এটি ছিল বিহারের চম্পারণ জেলায়। এটি 1917 সালে হয়েছিল এই আন্দোলনটি। এটি বিহারের চম্পারণ জেলা, সেখানকার যারা স্থানীয় কৃষক, মানে সেখানকার লোকাল যে পেজেন্ট সোসাইটি, বিহারের চম্পারণ ডিস্ট্রিক্টের লোকাল পেজেন্ট সোসাইটি বা স্থানীয় কৃষকরা, তারা কি করেছিল? নীল চাষের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ইন্ডিগো কাল্টিভেশনের বিরুদ্ধে বা এগেনস্টে মুভমেন্ট করেছিল। তো এই নীল চাষ তো তোমাদের আমি আগেও আলোচনা করেছি, নীল বিদ্রোহ বলার সময় তখন তোমাদের আমি বলেছিলাম যে নীল চাষ কি, ইন্ডিগো কাল্টিভেশন কি, কিভাবে ব্রিটিশরা নীল চাষ করাতো চাষিদেরকে, একটা আলোচনা আমি তোমাদের করেছি। তো এই বিহারের চম্পারণ জেলার কৃষকদেরকেও সেখানকার ব্রিটিশরা তারা কি করতো? তাদের মানে চাষিদের জমির 1/3 অংশে জোর করিয়ে নীল চাষ করাতে বাধ্য করতো, মানে ফোর্সফুলি করাতো। একটা তাদের ল্যান্ডের 1/3 পোর্শন, সেই পোর্শনটার মধ্যে ইন্ডিগো কাল্টিভেট করার জন্য প্রেসার ক্রিয়েট করতো। আর এই যে জোর জবরদস্তি করে চাষিদেরকে, মানে চম্পারণ জেলার চাষিদেরকে ব্রিটিশরা তাদের জমির 1/3 অংশে নীল চাষ করাতো, এই যে প্রথাটা জোর করে যে করাতো, এবং যদি সেই চাষিরা যদি রাজি না হতো, সেক্ষেত্রে তাদেরকে জোর জুলুম করতো বা অত্যাচার করতো, মানে টর্চার করতো ব্রিটিশরা। এবং এই যে প্রথা বা এই সিস্টেম, এই প্রথাকে বলা হয় 3 কাঠিয়া প্রথা। কি বলা হয়? 3 কাঠিয়া প্রথা। এই প্রথাটির জন্য সেখানকার কৃষকরা ব্রিটিশদের বিরুদ্ধে যথেষ্ট অসন্তুষ্ট হয়ে উঠেছিল। কেন? স্বভাবতই তোমরা ভাবো, একটা চাষি তার জমির 1/3 অংশে যদি নীল চাষ করে, তাহলে বাকি জমিটা, তোমাদের আমি আগেও আলোচনা করেছিলাম যে নীল চাষ করলে জমি কিন্তু অনুর্বর হয়ে যেত, জমি কিন্তু আর ফসল ফলানোর উপযোগী থাকতো না, মানে ফার্টাইল থাকতো না ল্যান্ড আর কি।
সেক্ষেত্রে তাহলে চাষি অন্যান্য চাষ কি করে করবে? তাই তার জমি কিন্তু ফসল ফলানোর উপযোগী থাকতো না, ফার্টাইল ল্যান্ডে থাকতো না। আর সেই কারণে কিন্তু চাষিরা ব্রিটিশদের বিরুদ্ধে যথেষ্ট অসন্তুষ্ট হয়ে উঠেছিল, তাদের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছিল এবং সেই অসন্তোষ ধীরে ধীরে আন্দোলনের রূপ নেয়। অফেন তারা যে ডিসস্যাটিসফ্যাকশন তাদের মধ্যে ছিল, সেটার দ্বারাই কিন্তু আস্তে আস্তে আন্দোলন হয়, মুভমেন্ট হয়। এবং এই যে কৃষকরা আন্দোলন করেছিল নীল চাষের বিরুদ্ধে, সেক্ষেত্রে গান্ধীজি কিন্তু কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন, কিন্তু হিংসাত্মক ভাবে না, অহিংস পথে, নন ভায়োলেন্ট ভাবে কিন্তু কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন, কৃষকদের সাথে করে নিয়ে আন্দোলন করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে, কিন্তু অহিংস ভাবে আন্দোলন করেছিলেন। বারবার তিনি আর কি বলেছিলেন চাষিদেরকে, উদ্যোগ নিয়ে বলেছিলেন যে তোমরা কোনো হিংসা করবে না, তোমরা সঠিক সত্য পথে চলো, তোরা অহিংস পথে চলো, এই আন্দোলনে আমরা কিন্তু জয়লাভ করবই। এবং সেইভাবে কিন্তু অহিংস পদ্ধতিতে আন্দোলন করার পর, এই আন্দোলনের ফলে কিন্তু 1918 সালে একটা অ্যাক্ট চালু হয়। ব্রিটিশরা বাধ্য হয়েছিল একটা অ্যাক্ট করতে, এই আন্দোলনের প্রভাব কিন্তু যথেষ্ট ছিল, এফেক্ট করেছিল মুভমেন্টে। এবং তার ফলে চম্পারন এগ্রেরিয়ান অ্যাক্ট এইটা চালু হয়েছিল। চম্পারন এগ্রেরিয়ান অ্যাক্ট যেটা 1918 সালে চালু হয়েছিল, যার দ্বারা কিন্তু 3 কাঠিয়া প্রথা এটা কিন্তু পুরোপুরি বাতিল করে দেওয়া হয় বা ক্যান্সেল করে দেওয়া হয় এবং কৃষকদেরকে মুক্তি দেওয়া হয়, রিলিজ করা হয়। এইভাবে কিন্তু বিহারের চম্পারন জেলার কৃষকদেরকে গান্ধীজি মুক্তি দিয়েছিলেন তার নেতৃত্বের দ্বারা, অহিংস পদ্ধতিতে। আসলে এই চম্পারন সত্যাগ্রহ এটি ছিল ভারতে গান্ধীজির দ্বারা পরিচালিত প্রথম অহিংস আন্দোলন। এটাই কিন্তু তার ফার্স্ট নন ভায়োলেন্ট মুভমেন্ট ছিল। তাই এই চম্পারন সত্যাগ্রহের কিন্তু গুরুত্ব যথেষ্ট। এবারে আমি আলোচনা করব খেরা সত্যাগ্রহ সম্পর্কে। খেরা সত্যাগ্রহ এটা হয়েছিল 1918 সালে। আসলে গুজরাটের খেরা জেলায় সেখানকার যে কৃষকরা ছিল, তারা এই 1918 সালেই তো এই আন্দোলন হয়েছিল, সেই বছরে প্রাকৃতিক দুর্যোগের কারণে, মানে ন্যাচারাল যে ডিজাস্টার যেটা হয় আর কি, সেই প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই বছরে সেখানকার চাষিদের ফসল কিন্তু নষ্ট হয়ে গেছিল, ক্রপ ফেলিওর হয়ে গেছিল। তার ফলে কি হয়েছিল, তারা কিন্তু খাজনা, ব্রিটিশদেরকে খাজনা দেওয়ার মতো তারা আর কি কিন্তু যোগ্য ছিল না, খাজনা দেওয়ার মতো কেপেবল ছিল না। তারা রেভিনিউ দেবে, ব্রিটিশদের তো রেভিনিউ দিতে হতো বা খাজনা দিতে হতো, তো সেই খাজনা দিতে তারা সমর্থ ছিল না, কেপেবল ছিল না। কিন্তু ব্রিটিশরা তো শুনবে না, তারা প্রাকৃতিক দুর্যোগ হোক আর যাই হোক, তারা চাষিদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করতে চেয়েছিল, রেভিনিউ কালেক্ট করতে চেয়েছিল ফোর্সফুলি। তখন চাষিরা খুব ক্ষুব্ধ হয়ে ওঠে, রেগে যায়, তখন ব্রিটিশদের বিরুদ্ধে তারা আন্দোলন গড়ে তোলে, মুভমেন্ট করে। এবং তারা কিসের বিরুদ্ধে আন্দোলন করে? খাজনা মকুব করার জন্য আন্দোলন করে। খাজনা মকুব বা রেভিনিউ এক্সিমশন বা খাজনা, যে করটা তারা ব্রিটিশকে দিত সেটাকে মুক্ত করার জন্য, করটা যদি রিলিজ করে বা এক্সিমশন করে, এটার জন্যই তারা আন্দোলনটা করেছিল। এবং এই আন্দোলনেও কিন্তু গান্ধীজি তাদের চাষিদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সঙ্গে অহিংস পদ্ধতিতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, হ্যাঁ, একটা মুভমেন্ট করেছিলেন এবং তিনি খাজনা মকুব করার জন্য ডাক দিয়েছিলেন। এই রেভিনিউকে এক্সিমশন করে যাতে ব্রিটিশ, তার জন্য কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে ডাক দিয়েছিলেন, আন্দোলন করেছিলেন। এক্ষেত্রেও কিন্তু গান্ধীজির এই আন্দোলনে কিছুটা হলেও সেখানকার চাষিরা সফল হয়েছিল। এটা একটা আন্দোলন ছিল। আরেকটা আন্দোলন করেছিলেন, সেটি হচ্ছে আমেদাবাদের মিল ধর্মঘট। এগুলি সবই তো আঞ্চলিক আন্দোলন, রিজিওনাল মুভমেন্ট ছিল। তো আমেদাবাদ জেলা, আমেদাবাদে যখন মানে বস্ত্র শিল্পের যে শ্রমিকরা, সেই বছর ওটা হয়েছিল 1918 সালে, 1918-এ। তো আমেদাবাদের বস্ত্র শিল্পের শ্রমিক মানে টেক্সটাইল যে ফ্যাক্টরি গুলো যে ছিল, লেবাররা ছিল, তারা সেই সময় আর্থিক দাবি দেওয়া, মালিকদের কাছ থেকে আর্থিক দাবি দেওয়া নেওয়াকে কেন্দ্র করে ধর্মঘট করেছিল। ইকোনমিক্যালি বিভিন্ন ডিমান্ড এই সমস্ত লেবারদের ফুলফিল হচ্ছিল না, তাই তারা যারা মিল ওনার ছিল তাদের এগেনস্টে তারা কি করেছিল, স্ট্রাইক করেছিল, ধর্মঘট করেছিল। মিলের মালিকরা আসলে এই সমস্ত শ্রমিকদেরকে বোনাস দিতে রাজি হচ্ছিল না। বোনাস তো সবারই মানে পেতে পারে, তার অধিকার আছে, তো সেই বোনাস তারা মিলের মালিকরা দিতে চাইছিল না, মিল ওনাররা। সেই কারণেই কিন্তু এই শ্রমিকরা ধর্মঘট করেছিল বা স্ট্রাইক করেছিল।
গান্ধীজি কি করেছিলেন, তিনি একদিকে যেমন মিলের মালিকদের সঙ্গে এই মিলের শ্রমিকদের মাঝখানে একটা মধ্যস্থতা করেছিলেন, মিডল ম্যানের কাজ করেছিলেন, এবং তিনি কিন্তু এই শ্রমিকদেরকে বলেছিলেন যে তোমরা অনশনের মাধ্যমে আন্দোলন করো, হাঙ্গার স্ট্রাইক, না খেয়ে আন্দোলন করো, এবং সেই অনশনের মাধ্যমে কিন্তু কাজ হয়েছিল। গান্ধীজির কথায় যখন শ্রমিকরা অনশন করেছিলেন, হাঙ্গার স্ট্রাইক করেছিলেন, তখন কিন্তু কিছুটা হলেও, দাবি দেওয়া পুরোটা মেটেনি, কিন্তু শ্রমিকদের কিছুটা হলেও মজুরি কিন্তু বাড়িয়েছিল মালিকরা, তাদের কিন্তু স্যালারি বাড়িয়েছিল, ইনক্রিজ করিয়েছিল। কারা? এই সমস্ত মিলের ওনাররা। এইভাবেই কিন্তু গান্ধীজি বিভিন্ন অঞ্চলে কৃষকদের সঙ্গে, শ্রমিক মজুরদের সঙ্গে পাশে দাঁড়িয়ে অহিংস পথে তিনি কিন্তু বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, বিভিন্ন মুভমেন্টে, নন ভায়োলেন্টলি বিভিন্ন মুভমেন্টে তিনি কিন্তু লিডারশিপ করেছিলেন, প্রেসিডেন্টদের সঙ্গে, লেবারদের সঙ্গে তিনি কিন্তু থেকেছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন। এটা প্রথমের দিকে তিনি কিন্তু এইভাবেই অহিংস পদ্ধতিতে আন্দোলন গড়ে তুলেছিলেন। এরপর তোমাদের আমি গান্ধীজির দ্বারা পরিচালিত বড় বড় আন্দোলনের কথা বলবো, কিন্তু আজকে আমি তিনটে আন্দোলনের সম্পর্কে আলোচনা করলাম। এটাই আজকের বিষয়বস্তু আমার এখানেই, এই আলোচনার মধ্যে দিয়ে কিন্তু শেষ করছি। পরবর্তী সময় তোমাদের মহাত্মা গান্ধী সম্পর্কে আরো বিষয় আলোচনা করব। এবং আলোচনা শেষে তোমাদের বলতে চাই যে তোমাদের তো এবার পুজো মোটামুটি শেষের দিকে চলে এসছে, এবারে আমাদের আবার পড়াশোনায় মনোযোগী হতে হবে। তোমরা সবাই পড়াশোনা করছো তো, ইতিহাসকে ভালোবেসে পড়ছো তো? আমার চ্যানেলকে ফলো করে তোমরা নিশ্চয়ই ইতিহাসের দ্বারা উপকৃত হয়েছো, ইতিহাস বিষয়টিকে নিয়ে। এবং যারা যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কেন সামনে কিন্তু অ্যানুয়াল পরীক্ষা। তোমাদের কিন্তু প্রত্যেকটা বিষয়বস্তু, আমি প্রত্যেকটা অধ্যায়ের বিষয়বস্তু কিন্তু আমি ভালোভাবে তোমাদের আলোচনা করে দিচ্ছি, তোমাদের উপকারে লাগবে। তাই যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তবেই কিন্তু নোটিফিকেশন পাবে। তো এখানে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।